বন্ধুরা, ভারতীয় সেনা বাংলাদেশিদের পেছন মারছে, মানে ডাইরেক্ট বাংলাদেশি সেনারই পেছন মারছে। বলেন কি? ভারতীয় সেনা সাইপার কমান্ডোরা বাংলাদেশি সেনাবাহিনীর মধ্যে ঢুকে ইচ্ছে মতো ব্যক্তিদের ধরে ধরে মারছে। বাংলাদেশি সেনা সব কিছু জেনেও মুখ বন্ধ করে আছে। তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে হাসনাত মেহেদির মতো লোকেরা যারা সারাক্ষণ ভারতকে গালাগাল দিয়ে যাচ্ছে, নিজেদেরকে মস্তান বলে পরিচয় দিচ্ছে, যারা ভারতের সম্বন্ধে উল্টো পাল্টা বলে যাচ্ছে, তারা কি বাংলাদেশে নিরাপদ? এখন তারা ঘুরে বেড়াচ্ছে কী করে? এখন তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে কী করে যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশি সেনাবাহিনীর মধ্যে ঢুকে থাকে? আমি সোশ্যাল মিডিয়া দেখলাম এই ধরনের অনেক ভিডিও ঘোরাফেরা করছে। এর আগে ওই ধরনের ভিডিও হয়েছে, বিশেষ করে জবে থেকে ইউনিস সরকার, মানে মোহাম্মদ ইউনিস জবে থেকে বাংলাদেশের ভার নিয়েছেন, দায়িত্ব নিয়েছিলেন, তবে থেকেই এই জিনিসগুলো আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমানে যে বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় এসছে, তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছেন, এরপরে এই জিনিসগুলো কিছুটা কমেছে। এখন সেইভাবে আর ভারত বিরোধী কথাবার্তা আমরা দেখতে পাই না, আমরা শুনতে পাই না। আবার হয়তো 5 বছর পরে কি 4 বছর পরে যখন ইলেকশন হবে তখন আমরা শুনতে হয়তো পাবো, কিন্তু সেভাবে আমরা শুনতে পাই না। এই যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ভারতীয় স্নাইপার কমান্ডার ঢুকে পড়েছে, ইচ্ছামতো ব্যক্তিদের হত্যা করছে, এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশি প্রথম সারির মিডিয়া বলুন অথবা বাংলাদেশি সেনাবাহিনী এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি, কোনো কিছুই তারা এই নিয়ে প্রকাশ করেনি। তাহলে এই খবরগুলো কারা ছড়াচ্ছে? ছড়াচ্ছে কিছু ইউটিউবার এবং ফেসবুকাররা, যাদের কাছে কন্টেন্টই হলো অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা যারা বলে, তারাই এই ধরনের খবর ছাপছে, মানে ভিডিও করছে এবং মানুষের সামনে প্রেজেন্ট করছে। এবং এর মধ্যে দেখলাম ম্যাক্সিমামগুলোই বাইরে থাকে, নট বাংলাদেশি, তারা বাংলাদেশে বসবাস করে না। যদি বসবাস করতো, ওখানকার সরকার বাধ্য হতো, যখন নুনুবেল ছিল, ইউনিস ছিল, তখনের কথা ছেড়ে দিলাম, বর্তমানে সরকার রয়েছে, যদি ভারত সম্বন্ধে এত কথা কেউ বলে, বাজে কথা কেউ বলে, তাহলে কিন্তু তাদের ওপর অ্যাকশন নিতে বাংলাদেশের সরকার বাধ্য। তাই যারা বাইরে থাকে, কেউ ইকোতে থাকে, কেউ ইউরোপের অন্যান্য দেশে থাকে অথবা মিডল ইস্টে থাকে, তারাই কিন্তু এই ধরনের ভিডিও বেশি করে বানাচ্ছে। এবং আমি একটা জিনিস দেখলাম, যারা এই ধরনের ভিডিও বানিয়েছে তারা কিন্তু টাটকা কোনো ঘটনা নিয়ে খবরটা বলেনি, ভিডিওগুলো বানায়নি। তারা এর মধ্যে যে ঘটনার কথা উল্লেখ করেছে সেটা ঘটেছিল 2009 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। যারা আমার ভিডিও দেখেন তারা প্রায় আমার ভিডিওর মধ্যে বিমানের শব্দ শুনতে পান। যে সকল কাংলু শুনতে পাস তারা ভালো করে আওয়াজটা শোন। বেশি পেঁয়াজি করতে হলে বিমান কিন্তু তোদের পিছনে গিয়ে একদম ঠুকে দিয়ে আসবে, কাজেই বেশি পেঁয়াজি মারাবি না। যাই হোক, টপিকে ফিরি। বাংলাদেশে নাকি বিডিআর বলে একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় 57 জন বাংলাদেশি সেনা মারা গিয়েছিলেন। তখন আমি সার্চ করতে বসলাম, কি এই বিডিআর, হোয়াট ইজ বিডিআর। 2009 সালের ফেব্রুয়ারি মাসে 25 তারিখ বাংলাদেশের রাজধানী ঢাকার পিলমানায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে মেজর জেনারেল শাকিল আহমেদের বক্তৃতার সময় কিছু বিদ্রোহী সেনা অতর্কিত হামলা চালায় এবং যার ফলে 57 জন সেনা এবং 17 জন নাগরিক প্রাণ হারায়। এরপরে বিডিআরের নাম পাল্টে রাখা হয় বিজিবি। আর আমরা সকলে জানি, বাংলাদেশ তাদের দেশে ঘটা ছোট থেকে বড় যে কোনো ঘটনার পিছনে ভারতের হাত খুঁজে পায়। তারা বলে বাংলাদেশে যাই ঘটুক না কেন, সে যদি তার নিজের বউয়ের বাচ্চা যদি না হয়, বা বাচ্চা দুধ খাচ্ছে না, বা বাচ্চা তাকে চর মেরেছে, কিংবা রাস্তায় তেল নেই, পাম্পে তেল নেই, দোকানে খাবার নেই, দেশের বিদ্যুৎ নেই, কয়লা নেই, যা কিছু নেই, যে কোনো সমস্যার পিছনে ভারতের হাত রয়েছে। এটা আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশিরা সবসময় ভারতকে দায়ী করে আসছে। এটা তাদের একটা কি বলবো স্বভাব শুধু নয়, সবচেয়ে বড় মূর্খতা। যে মানুষ যত বেশি অজুহাত দেয়
সে তত বেশি পিছিয়ে থাকে। সফল মানুষের কাছে তার কাজটাকে করার জন্য বা লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা থাকতে পারে, হাজারটা বাধা থাকতে পারে, কিন্তু একটা সুযোগ যদি সে পেয়ে যায় সে তার লক্ষ্যে পৌঁছে যায়। অপরদিকে অসফল মানুষ, তার কাছে যতই সুযোগ আসুক সে শুধু অজুহাত দেবে, আমার এর জন্য হয়নি, ওর জন্য হয়নি, তার জন্য হয়নি, সে শুধু অজুহাত দিতেই থাকবে। বাংলাদেশের হলো সেই ধরনের মানুষ যারা শুধু অজুহাত দিয়ে বেড়ায়। তাদের জীবনের লক্ষ্য একটাই, ভারতকে গালাগাল করো, দুঃখে কষ্টে জীবনযাপন করো, আর আল্লাহকে নাম পে দে বলে বেড়াও। এ হচ্ছে বাংলাদেশি। তো যখন এই ঘটনা ঘটেছিল তো ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কে? শেখ হাসিনা। শেখ হাসিনা এই ঘটনা নিয়ে তদন্ত করেছে। অবশ্যই এত বড় ঘটনা ঘটেছে, 57 জন সেনা মারা গেছে, 17 জন সিভিলিয়ান মারা গেছে, এই ঘটনা তদন্ত তো হবেই, হয়েছে, এবং সেখানে ভারতকে দোষী সাব্যস্ত করা হয়নি। এবং আমরা জানি বাংলাদেশিরা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ, ভারতের দালাল, ভারতের দূত, বিভিন্ন রকমের কথা বলেছে। সেই জিনিসটা তখনের মতো চাপা পড়ে গেছে। কিন্তু যখন 24 সালে আগস্ট মাসে ইউনিস ক্ষমতায় এলেন, মানে হাসিনাকে সরিয়ে দিয়ে ইউনিস ক্ষমতায় এলেন, তারপর এটা নিয়ে নাকি আবার তদন্ত শুরু হয়। ইউনিস বলে এর আমি তদন্ত আবার করব, তদন্ত করা হয়। এবং অ্যাজ এক্সপেক্টেড যে তদন্ত কমিশন এটা নিয়ে তদন্ত করছিল, তারা 2025 সালের ডিসেম্বর মাসে রিপোর্ট জমা দিয়েছে এবং এই রিপোর্টে পাওয়া গিয়েছে এই হামলার পেছনে ভারতের হাত ছিল। অ্যাজ এক্সপেক্টেড এটাই বলবে, এটা বললেই মনে হবে তদন্তটা ঠিকঠাক হয়েছে, কারণ ওই সময় ভারত বিরোধিতা পিকে ছিল একবারে। কিন্তু বাংলাদেশের মেজরিটি পপুলেশন এটা তারা ভালো করেই জানে, যদি আমরা ভালো করে বাঁচতে চাই আমাদেরকে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, না হলে আমাদের অবস্থা একদম ফিনিশ হয়ে যাবে। আমাদের 3 দিক থেকে ভারত রয়েছে, আমরা কিছুই করতে পারবো না। কিন্তু যারা রাজনৈতিক নেতা, যারা নিজেদের পকেট ভরার জন্য রাজনীতি করে, তারা দেশের কথা, সাধারণ লোকের কথা ভাবে না। তারা শুধু একটা কথাই ভাবে, কিভাবে নিজের পেট ভরবো, নিজের ঘরটা ঝুড়ি থেকে কিভাবে আমি দালানে পরিণত করব। সেই কারণে সেই সকল মানুষেরা তাড়াতাড়ি পপুলারিটির জন্য ভারত বিরোধী কথাবার্তা বলে। এই যেই ধরনের ইউটিউবার হোক, ফেসবুকার হোক, এই ভিডিওগুলো বানায় রাতারাতি ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওগুলো বানায়, এবং তাদের ভিডিওতে ভিউজও আসে বেশ ভালো। কারণ যেই খবরের মধ্যে ভারত বিরোধী থাকবে তাকেই মনে হবে সঠিক ভিডিও বানাচ্ছে। নিরপেক্ষতার কোনো দাম নেই বিশ্বে। সেকুলারিজম বা নিরপেক্ষতা একটি মূর্খামি, ভণ্ডামি। তোমাকে হয় এক পাশে নয় আরেক পাশে যেতেই হবে, আইদার দিস অর দ্যাট। আমি মিডিলে হবে না, দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। যে কোনো একটা ডুবলে ধপাস, কিন্তু এক নৌকায় থাকলে সেটাকে সর্বশক্তি বাঁচানোর চেষ্টা করা যেতে পারে এবং চান্স থাকে আমি বাঁচতেও পারি, কিন্তু দু নৌকায় পা দিলে বাঁচা যায় না। নিরপেক্ষতা সবচেয়ে বড় মূর্খামি। আমি নিরপেক্ষ, আমি কোনো দিকে যাব না। যখন দুই দল দেখবে এই আমার দিকেও এলো না, ও বলবে আমার দিকেও এলো না, যখন এটা বিপদে পড়বে আমি সাপোর্ট করলাম, নিরপেক্ষ থাকলাম, নিজের স্বার্থ দেখলাম। যখন আমি বিপদে পড়বো, আমি যাকে যাব কেউ আমার সাহায্য করবে না। তাই নিরপেক্ষতা একটি ভণ্ডামি। তাই এই কমিশন কি করেছে, ভারতকে দোষী সাব্যস্ত করে দিয়েছে। এবং এই কমিশন তদন্ত করতে গিয়ে এমন কিছু ছবি এবং ভিডিও পেয়েছে যেখানে দেখা যাচ্ছে যারা হামলা চালিয়েছে তাদের গঠন বহিরাগত, তো ভারতীয়দের মতো, ডাইরেক্ট ভারতীয়, একদম অন্য কোনো দেশের হতে পারে না, ভারতীয় হতেই এই খবরটা একদম বলবে হ্যাঁ সঠিক খবর দিয়েছ। এবং এই কমিশনের যে হেড ছিল, নামটাই মধ্যে মনে পড়ছে না, আলবাল ছাড়া নাম আমি মনে রাখি না, সে কি বলছে, আমি যদি আরও কিছু সময় পেতাম, তাড়াহুড়ো না করতে হতো, তাহলে আমি একদম পুরো কি বলবো ফাটিয়ে দিতাম। আমি একদম পুরো ছবি সকল সব ছেড়ে দিতাম, যে ছবিগুলো আমি পেয়েছি আরও ভালো ছবি আমি এনে দিতাম।
তা যেগুলো পেয়েছি বেটা ওগুলোই দেখা না, ওগুলো কোথায়? ওগুলো সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেয়, দেখি আমরা যে কী ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, কোন বহিরাগতদের পদ মেরে চলে গেছে, দেখা ওগুলো। সে দমটি নেই, কারণ মিথ্যা কথার কোনো দম থাকে না, তাই কোনো দম নেই। আর যে মালটাই কথা বলছে সে নাকি ইউনিসের একজন সমন্বয়ক ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা না কি ছিল, সেই কথা বলছে। কারণ একদিকে তার পদ চলে গেছে, 2 নম্বর তাকে কেউ টিকিট দেয়নি, 3 নম্বর এখন তার এগেনস্টে তদন্ত হচ্ছে, মানে ইউনিস সরকারের গোটা টিমের এগেনস্টে তদন্ত হচ্ছে যে এরা কি পদ মেরেছে দেশের, একটু দেখা যাক। সেই কারণে আরও বকলায় আছে, মানে অবস্থার করুণ হয়ে গেছে। ভাবছে কীভাবে আমি নিজেকে ডিফেন্ড করব, আমি বলবো আমি কাজ করেছি, আমি কারো দালালি করিনি। দালালি না করলে তোরা বাঁচতে পারবি না, তোরা স্কাংলুস, তোরা আমেরিকার দালাল নয় চায়নার দালাল, ভারতের দালাল হলে তোরা শান্তিতে থাকতি। মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে যারা স্বীকৃতি দেয় না তারা বাংলাদেশিদের স্বীকৃতি দেয় না। এই যে ইউনিস যাকে নিয়ে এত কথা, এর মতো কি বলবো খারাপ মানুষ মনে হয় বিশ্বে হয় না, এর মতো নোংরা মানুষ পৃথিবীতে হয় না। সেই ইউনিসের সমন্বয়করা এত বড় কথা বলছে, ইউনিসের সাপোর্টার এত বড় কথা বলছে। যদি কেউ বাঘ আসার মিথ্যা কথা বারবার প্রচার করে, সবসময় বলে বাঘ এসছে বাঘ এসছে বাঘ এসছে, এবং সবাই গিয়ে যখন দেখে বাঘ মামা নেই তখন সকলে ফিরে যায়, এইভাবে চলতে চলতে যখন মজা লেগে যাবে ব্যক্তির যে বাঘ আসছে, সবাই আসছে, দেখছে, চলে যাচ্ছে, আমি সবাইকে ভয় পাইছি, যখন সত্যি সত্যি বাঘ আসবে তখন কিন্তু আর কেউ আসবে না, কারণ জানে ও মিথ্যা কথা বলে, প্রতিবারও যাই আমরা ঘুরে চলে আসি, মিথ্যা কথা ঢপবাজ। সেই কারণে ভারতীয়দের নিয়ে যে ধরনের মিথ্যা কথা কাংড়ুরা বলে, সত্যি সত্যি যখন ভারত বাংলাদেশের ভেতরে ঢুকে এইভাবে আক্রমণ করবে, বাংলাদেশ সেনা হোক কি বাংলাদেশ সরকার হোক, বাংলাদেশের জনগণ হোক, যেই হোক না কেন, যতই চিৎকার করে ফাটাক না কেন, ভারত একটা কথাই বলবে, ওরা আমাদের সারা জীবন দোষ দিয়ে এসছে, ওদের বক্তব্য একটাই, যাই হবে ভারত দায়ী, ওরা নিজেদের মধ্যে মারামারি করে মরছে আর ভারতকে দোষ দিচ্ছে। তখন কিন্তু তোদের কথা কেউ বিশ্বাস করবে না। এখনই লোক অবিশ্বাস করা অলরেডি শুরু করে দিয়েছে, তোদেরকে মিথ্যাবাদী, চিটিংবাজ, ফেরেববাজ বলে আখ্যা দেওয়া শুরু হয়ে গেছে। আর কয়েক বছর পর দেখব বাংলাদেশ নামটা লোক মিথ্যাবাদীদের বোঝানোর জন্য ব্যবহার করবে, বলবে তুই বাংলাদেশি কারণ তুই মিথ্যাবাদী, তুই রাজ্যের ঢপবাজ মানে তুই বাংলাদেশি, কারণ বাংলাদেশ ছাড়া ঢপ মারা এবং মিথ্যা কথা বলা সম্ভব নয়। ভাই প্রচণ্ড ঘামছি, ভিডিওটাকে আর লম্বা করতে চাইছি না, তাই যাওয়ার আগে অনুরোধ, ভিডিওকে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার যদি ভালো লাগে বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।